খিদে পায় না, ঘুমোতে পারেন না, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, অথচ সব রকম প্যাথোলজিক্যাল টেস্ট করেও শরীরে কোনো অস্বাভাবিকতা বা কিছুর অভাব ধরা পড়েনি। দেবু বলেছিল কেসটা বড় অদ্ভুত। সে মেডিকেল জার্নালে ভদ্রলোকের কেস হিস্ট্রি প্রকাশ করেছিল। কয়েকজন বিশেষজ্ঞ তাকে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি বাতলে দিয়েছিলেন, কিন্তু তাতেও কোনো উপকার হয়নি। আমার মুখে ডাক্তারবাবু তো বাড়িতে নেই শুনে তিনি বললেন যে তিনি সেটা জানেন এবং আমার কাছেই তিনি এসেছেন। আমি ভদ্রতার খাতিরে তাকে বসতে বললাম। মনে মনে ভাবলাম, আমার কাছে আবার তার কি দরকার পড়ল। একটা চেয়ার টেনে তিনি আমার মুখোমুখি বসলেন। সত্যি বলতে কি, ওই উজ্জ্বল দিনের আলো সত্ত্বেও তার সান্নিধ্যে কেন জানি না আমার একটা অস্বস্তি হচ্ছিল। গাটা ছমছম করে উঠল, যেন ওর উপস্থিতি কোনো অশরীরী আত্মার কথা আমাকে মনে করিয়ে দিল। ভদ্রলোক তার কোটরে ঢুকে যাওয়া দু চোখ দিয়ে আমাকে লক্ষ্য করছিলেন। হঠাৎ তার ঠোঁটের ফাঁকে মৃদু কৌতুকের হাসি ঝিলিক দিয়ে গেল। আমার অস্বস্তি আরো বেড়ে গেল। ভদ্রলোক কয়েকবার কাশলেন, তারপর যেন অনেকটা ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললেন, আপনাকে বিরক্ত করছি বলে কিছু মনে করবেন না। আপনার কয়েকটা গল্প আমি পড়েছি। ভদ্রলোক একটু থেমে বলতে লাগলেন, অলৌকিক কাহিনী নিয়ে আপনি বেশি লেখেন। একজন গুণমুগ্ধ পাঠক, এই ভেবে এতক্ষণে আমি যেন ধাতস্থ হলাম। আপনাকে আমি একটা কাহিনী শোনাতে চাই। ভদ্রলোক সোজাসুজি কাজের কথায় চলে এলেন। আমি নিজের প্রশংসা শুনবো বলে প্রস্তুত হচ্ছিলাম, কিন্তু হতাশ হলাম। যাই হোক, মুখে বললাম, বেশ তো, বলুন, আমি শুনছি। ধন্যবাদ। ভদ্রলোক ভাবলেশহীন মুখে উক্তি করলেন। একটু থেমে তিনি আবার বলতে লাগলেন, আমি জানি আমার দিন ফুরিয়ে এসেছে, এমনকি কবে মারা যাব তাও আমার অজানা নয়। তাই এখন আপনাকে বলতে আর কোনো বাধা নেই। আমি একটু চমকে উঠলাম। ভদ্রলোক বলেন কি, কবে মারা যাবেন তাও তিনি জানেন? একজনকে সব খুলে না বলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছিলাম না। আপনি উপযুক্ত লোক, দয়া করে আমার কাহিনী আপনি পত্রিকায় ছাপিয়ে দেবেন। আমার অপরাধের কথা সবাই জানুক, তাই আমি চাই। ভদ্রলোক তার পাশের চেয়ারটার দিকে মুখ ফেরালেন, যেন কেউ সেখানে বসে আছে। কুকি, আইসিন, ক্রিম আছে। তাকে শুনিয়ে কথাটা বললেন। আমার আবার গা শিউরে উঠল। 5 বছর আগে আমার চেহারাটা এমন ছিল না। ভদ্রলোক আমার দিকে ফিরে বলতে শুরু করলেন, আমি একজন ভালো অ্যাথলিট ছিলাম। শরীরে মেয়েদের বালাই ছিল না, অথচ পুষ্ট দেহ ছিল। আমি এক চা বাগানের হেড অফিসে কাজ করতাম। সেখানেই বড়ুয়ার সঙ্গে আমার আলাপ। ভদ্রলোক আবার চুপ করলেন, যেন পুরনো দিনের কথায় নিজেকে হারিয়ে ফেলেছেন। তারপর আবার আমার দিকে ফিরে বলতে লাগলেন, বড়ুয়া আমার থেকে বয়সে ছোট হলেও আগেই ওই অফিসে ঢুকেছিল। বেশ সুন্দর চেহারা। ওর বাড়ির নাম নিয়ে এখানে একটা ঘর ভাড়া করেও ছিল। প্রথম থেকেই কেন জানি না ও আমার প্রতি আকৃষ্ট হয়। আমার থাকার জায়গা নেই, হোটেলে আছি শুনে ওর সঙ্গে থাকার জন্য পিড়াপিড়ি করতে থাকে। আমিও ভেবে দেখলাম তাতে আমার অনেক সুবিধে। যা মাইনে পাই তার বেশিরভাগ হোটেল খরচায় চলে যায়।
অস্তিত্বহীনতা অসহনীয় মনে হতে লাগলো। আমি যেন হাঁপিয়ে উঠলাম। ওর সঙ্গ ত্যাগ করবার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ওকে কাজ ছাড়া করতে পারলাম না। বড়ুয়া নানা ছলছুত করে আমার আলাদা থাকার ব্যবস্থা পণ্ড করে দিতে লাগলো। আমি মনে মনে রেগে উঠলাম, ওর সঙ্গে নিষ্ঠুরের মতো ব্যবহার করতে লাগলাম। তাতে ওর মুখে ব্যথার চিহ্ন ফুটে উঠতো, আর সেটা লক্ষ্য করে আমি উল্লাস বোধ করতাম। নিজের অজান্তেই আমি হিংস্র হয়ে উঠেছিলাম। এসব সত্ত্বেও কিন্তু বড়ুয়া আমাকে ছাড়লো না। ছায়ার মতো আমার পাশে পাশে থাকতো। শেষ পর্যন্ত আমি মরিয়া হয়ে উঠলাম। ওর হাত থেকে আমাকে নিষ্কৃতি পেতেই হবে। অনেক ভেবে চিন্তে ঠিক করলাম ওকে আমি খুন করব। আমি মতলব বাড়তে লাগলাম। এমন ভাবে কাজ হাসিল করতে হবে যাতে আমার উপর সন্দেহ না আসে। শেষ পর্যন্ত সকলের চোখের সামনেই একটা দুর্ঘটনা ঘটিয়ে দিলাম। আমাকে সন্দেহ করার কোনো কারণই ছিল না। হাসপাতালের শেষ নিঃশ্বাসের আগেও আমার দিকে চোখ ফেলে তাকালো। সেই চোখে রাগ বা অভিযোগ ছিল না, ছিল ভৎসনা। বিড়বিড় করেও বলল, আমাকে তুমি ফাঁকি দিতে পারবে না। তোমার পাশে ছায়ার মতো আমি থাকবো। ছায়ার মতো আমি থাকবো, ফাঁকি দিতে পারবে না। মিস্টার হাজারিকা একটু থামলেন। আমি ওর স্বীকারোক্তি শুনে যেন সম্বিত হারিয়ে ফেলেছি। ये डॉक्टर अश्विन खुराना का फोन है, पानी में गिर गया था। आप एक काम कीजिए, आप आपका एड्रेस बताइए। ফেলেছি। বড়ুয়া ওর কথা রেখেছে। মৃত্যুর পর মুহূর্ত থেকে ছায়ার মতো ও আমার পাশে পাশে রয়েছে। দিনে রাতে সব সময় আমি ওর উপস্থিতি অনুভব করি। এখনো ও আমার পাশে বসে আছে। হাজারিকা পাশের চেয়ারের দিকে ঘাড় ফেরালেন। সে কি? আমার মেরুদণ্ড দিয়ে যেন একটা হিমশিহরণ